আসসালামু আলাইকুম, এইচএসসি 26-এর পোলাপাইন, কি অবস্থা তোমাদের? সো মাত্র তোমাদের লাইভ ক্লাসগুলো শেষ হয়েছে। ভাই হচ্ছে মোটামুটি 8টা লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের টপিকগুলোর থিওরিগুলো ডিসকাস করেছি সুন্দরভাবে এ টু জেড, যতটুকু পসিবল ভাইয়ের পক্ষ থেকে। ইন্টারন্যাশনাল বলো, আমাদের দেশীয় বিভিন্ন রাইটারের বই বলো, সবকিছু কম্বাইন করে তোমাদের থিওরিগুলো দিয়ে দেওয়া ট্রাই করেছি। জানি একটু কমপ্লেক্স টপিক, বাট তোমরা যদি ভালো মতো লাইভ ক্লাসগুলো করে থাকো এবং হচ্ছে নোট করে থাকো এবং সাথে মেইন বইটা পড়ে থাকো, যে কোনো রাইটারের বই পড়তে পারো, দেখবো হচ্ছে সবকিছু মোটামুটি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো এরই ধারাবাহিকতায় ভাইরা আজকে ট্রাই করবো তোমাদের এমসিকিউ নিয়ে ছোটখাটো একটা ক্লাস করার জন্য, কারণ আমরা থিওরি পড়ছি, জাস্ট সিকিউ পড়ি নাই, এমসিকিউ পড়ি নাই, অ্যাডভান্স প্রবলেমও করে নাই। ভাইরা হচ্ছে এরকম এমসিকিউ, সিকিউ এবং অ্যাডভান্স সবগুলোরই মোটামুটি রেকর্ডেড ক্লাস করার ট্রাই করবো, ঠিক আছে? সো অ্যাজ ইউজুয়াল, ভাইয়ের নাম মাহিন, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে এমএমই ডিপার্টমেন্টে। সো এগুলো তো তোমরা জানো, অনেকেই জানো। সো আমরা হচ্ছে এমসিকিউ পড়বো। সো ভাইয়া শুরু করি। তোমাদের শুরু করার আগে হচ্ছে কিছু কথা বলে দিই। প্রথম কথা হচ্ছে ভাইয়া, প্রতিটা এমসিকিউ তুমি নিজে নিজে সলভ করার ট্রাই করবা। এটা তো রেকর্ডেড ক্লাস থাকবে, তুমি টাচ করলে এটাকে পজ হবে, আবার রিপ্লে হবে। সো তুমি কি করবা, এমসিকিউটা আসার সাথে সাথে তুমি টাচ করবা, টাচ করে হচ্ছে পজ করবা, ট্রাই করবা, দেন ভাইয়ের কিভাবে সলভ করতেছি ওটার সাথে মিলাবা, ঠিক আছে? এটা হচ্ছে যেগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আসবে। আর কিছু প্রবলেম আসে লাইক এরকম, আমি যদি বলি ভাইয়া নিচের কোনটা অর্ধপরিবাহী, সো সবচেয়ে পরিচিত বা সুপরিচিত অর্ধপরিবাহীগুলো কোনগুলা? সিলিকন এবং জার্মেনিয়াম। সো এই অপশন যদি এই দুটো থাকে, এটা দেখেই তো অ্যান্সার দেওয়া যায়। সো এটা ইনস্ট্যান্ট অ্যান্সার দিবে, এগুলোর জন্য আসলে ভিডিও পজ করার কোনো দরকারই নেই। বাট আবারও বলতেছি ভাই, সবগুলো এমসিকিউ হোক সেটা ম্যাথমেটিক্যাল, হোক সেটা জ্ঞানমূলক, যাই হোক তুমি নিজে নিজে অ্যান্সার করার ট্রাই করবা। ভাই তো আছি, ভাই নিজে নিজে অ্যান্সার, ভাইয়ের সাথে সাথে অ্যান্সার বলবো, দেন আমাদের স্লাইডে অ্যান্সার থাকবে, ওইগুলো ভাই মিলাই নিব, ঠিক আছে? দেখো, শুরু করি আমরা, ঠিক আছে? আমরা যতটা পসিবল হোমওয়ার্ক আমরা নিজেরা করবো, আর বাকি জিনিসপাতিগুলো হচ্ছে তোমাদের জন্য রেখে দিব, তোমরা নিজেরা হচ্ছে করার ট্রাই করবা। দেখো, স্ট্যাটিক ইলেকট্রিসিটি ডিসচার্জ দ্বারা কোন ধরনের ইলেকট্রনিক্স সহজেই ক্ষতিগ্রস্ত হয়? স্ট্যাটিক ইলেকট্রিসিটি ডিসচার্জ মানে কি ভাই? ভাই যদি একদম সহজ ভাষায় বলি, এটা হচ্ছে ডিসি কারেন্ট। স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা ডিরেক্ট কারেন্ট ডিসচার্জ হওয়া মানে হচ্ছে ওভারফ্লো হওয়া। কোন একটা সিস্টেমের ভিতর দিয়ে যখন কারেন্ট বেশি পরিমাণে যায়, ওইটাকে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি ডিসচার্জ বলতে পারি। সো নষ্ট হয় কোনটা? আলোকবাতি, বৈদ্যুতিক পাখা। সো আমরা যেহেতু ভাইয়া সেমিকন্ডাক্টর পড়তেছি, আমাদের অ্যান্সারটাও কি হবে? সেমিকন্ডাক্টর পার্সপেক্টিভ থেকে হবে। সো এখানে সেমিকন্ডাক্টর পার্সপেক্টিভ অ্যান্সারটা কি আছে ভাইয়া? শুধুমাত্র ইন্টিগ্রেটেড চিপস বা ইলেকট্রনিক চিপস, যেটাকে আমরা ইন্টিগ্রেটেড চিপসও বলতে পারি, মানে আইসি বলতে পারি আর কি। ওই জিনিসটা হচ্ছে মেনলি নষ্ট হয় কোথাও যখন ওভার কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে? ইলেকট্রনিক চিপস, এটার অ্যান্সার। দেন বিশুদ্ধতম আকারে একটি অর্ধপরিবাহীকে বলা হয়। সো বিশুদ্ধতার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু অর্ধপরিবাহী কয় প্রকার ছিল ভাইয়া? দুই প্রকার, একটা হচ্ছে সহজাত অর্ধপরিবাহী, আর একটা হচ্ছে, মানে আমি যদি বাংলায় বলি, একটা হচ্ছে ইন্ট্রিনজিক, ইংলিশে বলি একটা হচ্ছে ইন্ট্রিনজিক, আর একটা হচ্ছে এক্সট্রিনজিক। একটা হচ্ছে বিশুদ্ধ, আর একটা হচ্ছে অবিশুদ্ধ অর্ধপরিবাহী, রাইট? সো বিশুদ্ধ যে অর্ধপরিবাহী, মানে অর্ধপরিবাহী, একটা হচ্ছে ইন্ট্রিনজিক, ইন্ট্রিনজিক, আর একটা হচ্ছে এক্সট্রিনজিক। এক্সট্রিনজিক মানে কি? যেগুলোতে আমি ডোপিং করি, রাইট? মনে আছে তো? এক্সট্রিনজিক। সো ইন্ট্রিনজিক কোনটা? ইন্ট্রিনজিক হচ্ছে বিশুদ্ধতম যেটা, আর এক্সট্রিনজিক কি? এক্সট্রিনজিক হচ্ছে অবিশুদ্ধতম। এন্ড বিশুদ্ধতম অর্ধপরিবাহীর আরেকটা নাম হচ্ছে সহজাত অর্ধপরিবাহী, আর এক্সট্রিনজিক অর্ধপরিবাহীর আরেকটা নাম হচ্ছে ভাই বহির্জাত অর্ধপরিবাহী। সো যেগুলো বিশুদ্ধ থাকে এগুলোকে আমরা কি বলতে পারি? সহজাত অর্ধপরিবাহী বলতে পারি। সো অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে সহজাত অর্ধপরিবাহী। সো একটা এমসিকিউ হচ্ছে পড়ার সময় এটার আশেপাশে রিলেভেন্ট যা যা ইনফরমেশন ভাই ক্লাসে বলছি, ওই জিনিসগুলো একটু রিলেট করা ট্রাই করবা বা মনে করা ট্রাই করবা, তাহলে দেখবা হচ্ছে মোটামুটি সবগুলা টপিক হচ্ছে আবার রিভাইজ দেওয়া হয়ে যাবে, জাস্ট ফর এমসিকিউ সলভিং, ঠিক আছে? ওকে, একটা অর্ধপরিবাহীর তাপমাত্রা 300 কেলভিন থেকে 350 কেলভিন বাড়াইছে। কি করছে? তাপমাত্রা 300 থেকে 350 কেলভিন নিছে, তার মানে তাপমাত্রা কি বাড়াইছে, তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে। ওকে, কার? অর্ধপরিবাহী তাপমাত্রা বৃদ্ধি করা হয়েছে। এখন কি বলছে? বাড়লে হোলের সংখ্যা কমবে, হোলের সংখ্যা বাড়বে, কি করবে? মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়বে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা কমবে, স্থির থাকবে। এখন আমরা জানি যে ভাইয়া যদি তাপমাত্রা অর্ধপরিবাহীর ক্ষেত্রে বাড়ানো হয়, পরিবাহিতা কি হয়? বৃদ্ধি পায়, বা রোধ, রোধ কি হয়? রোধ হ্রাস পায়, যেটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি। রোধ হ্রাস পায়, বা পরিবাহিতা কি হয়? বৃদ্ধি পায়। পরিবাহিতা কিসের আসলে তুমি বলতে পারো যে ফেনোমেনা? জিনিসটা হচ্ছে ভাইয়া দুইটা জিনিস, একটা হচ্ছে চার্জ এবং, মানে এটা কি বলতে পারি, পরিবাহিতা কিসের জন্য আমরা পাই? চার্জ ক্যারিয়ারের জন্য পাই। চার্জ ক্যারিয়ার কয় প্রকার? একটা হচ্ছে পজিটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। সো নেগেটিভটাকে আমরা হোল বলি, ইলেকট্রন বলি, আর পজিটিভটাকে হোল বলি। বাট আমরা যখন এই জিনিসগুলা হোল এবং ইলেকট্রন এই ব্যাপারগুলো কোথায় কখন আসে? যখন আমরা ডোপিং করি, যখন আমরা ত্রিযোজী মৌল অ্যাড করি তখন একটা হোলের কনসেপ্ট চলে আসে, আর যখন পঞ্চযোজী মৌল অ্যাড করি তখন আমাদের
ইলেকট্রনের কনসেপ্ট চলে আসে। বাট নর্মাল যদি আমরা চিন্তা করি ভাই একটা পদার্থ আছে, সো এখানে তুমি কি পাবা, আমি যদি বলি সোডিয়াম ধাতু, এখানে তুমি ফ্রি ইলেকট্রন পাবা, রাইট? তার মানে নর্মাল স্বাভাবিক অবস্থায় উইদাউট ডোপিং বা আমরা হচ্ছে ইনফ্রিনজিক কন্ডিশনে বা সহজাত কন্ডিশনে আমরা যখন চিন্তা করবো তখন আমাদের মাথার মধ্যে মেইনলি আসা উচিত যে ভাই শুধুমাত্র ইলেকট্রন, রাইট? শুধুমাত্র ইলেকট্রন। ডোপিং এর ব্যাপারটা আসে হচ্ছে সরি হোলের ব্যাপারটা আসে হচ্ছে আমাদের ডোপিং এর কনসেপ্ট থেকে। সো আমরা এই জিনিসপাতিগুলো যখন অ্যান্সার করবো শুধুমাত্র ইলেকট্রনের কনসেপ্ট থেকে অ্যান্সার করবো। তার মানে আমরা যখন টেম্পারেচার বাড়াচ্ছি পরিবাহিতা বাড়তেছে, রোধ কমে যাচ্ছে। পরিবাহিতা মানে কি? চার্জের প্রবাহ, চার্জ ক্যারিয়ার প্রবাহের হার। চার্জ ক্যারিয়ার কয়টা? হোল এবং ইলেকট্রন। বাট এখানে আমাদের ডোপিং এর কথা বলা নেই, তার মানে আমরা শুধুমাত্র ইলেকট্রনের পার্সপেক্টিভ থেকে আলোচনা করব। সো যদি পরিবাহিতা বাড়ে তাহলে ইলেকট্রন কি হবে? ইলেকট্রন প্রবাহের হার বাড়বে, রাইট? মুক্ত ইলেকট্রন সংখ্যা কি হবে? মুক্ত ইলেকট্রন সংখ্যা বাড়বে। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেন এনার্জি গ্যাপ অ্যাকচুয়ালি কি? কন্ডাক্টরের চেয়ে ইনসুলেটরে কম, ইনসুলেটরের বেশি, কন্ডাক্টর এবং ইনসুলেটরে নেই। শুধুমাত্র সেমিকন্ডাক্টর বিদ্যমান। প্রথম কথা হচ্ছে ভাই আমাদের যে ব্যান্ড গ্যাপ বা এনার্জি গ্যাপ যেটাকে আমরা ইজি দিয়ে রিপ্রেজেন্ট করছি সেটা সবগুলা পদার্থের ক্ষেত্রে আছে। ইনসুলেটর বলো বা অপরিবাহী, তারপর হচ্ছে পরিবাহী বলো বা কন্ডাক্টর বলো, এবং সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী বলো, সবগুলা পদার্থের ক্ষেত্রেই ইজি এক্সিস্ট করে। বাট ইজি যে এক্সিস্ট করে এগুলো হচ্ছে আমাদের এক একটা পদার্থের ক্ষেত্রে এক এক রকম। যেমন আমরা যদি বলি ভাইয়া পরিবাহী পদার্থের ক্ষেত্রে কি হয়? পরিবাহী পদার্থের ক্ষেত্রে আমাদের এই যে ব্যান্ডগুলো আছে, ব্যান্ড গ্যাপগুলো হচ্ছে মেইনলি ওভারল্যাপ করে, রাইট? ব্যান্ডগুলো কি করে? মেইনলি ওভারল্যাপ করে। নিচেরটাকে আমরা কি বলি ভাইয়া? নিচেরটাকে আমরা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড বলি, আর উপরেরটাকে বলি হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এই দুইটা কি ওভারল্যাপ করে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে এই দুইটার মাঝে একটা গ্যাপ থাকে। এই দুইটার মাঝে কি একটা গ্যাপ থাকে, এটাকে আমরা ভ্যালেন্স ব্যান্ড, এটাকে আমরা কন্ডাকশন ব্যান্ড বলতেছি। বাট ইনসুলেটরের ক্ষেত্রে কি থাকে ভাই? গ্যাপ থাকে, ভালো কথা, বাট গ্যাপের পরিমাণটা কি অনেক বেশি থাকে, রাইট? এই পরিমাণটা অনেক বেশি থাকে, 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে ইনসুলেটরের ক্ষেত্রে। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি থাকে? এটা হচ্ছে লেস দেন 1.1 ইলেকট্রন ভোল্ট। আর কন্ডাক্টরের ক্ষেত্রে কোনো গ্যাপই নেই। সো এখানে কোনটা আমাদের অ্যান্সার হবে? ইনসুলেটরের বেশি, হ্যাঁ ইনসুলেটরের সবচেয়ে বেশি। সো অ্যান্সার কোনটা হবে? এটা হবে। কন্ডাক্টরের চেয়ে কি ইনসুলেটরও কম? না, কন্ডাক্টরের চেয়ে ইনসুলেটরও বেশি। ইনসুলেটরের কি ব্যান্ড গ্যাপ বেশি, রাইট? কন্ডাক্টর বাকিগুলো অ্যান্সার হবে না। সো এটা কি ইনসুলেটরের বেশি হবে অ্যান্সার। তারপর হচ্ছে অর্ধপরিবাহী পদার্থের তাপমাত্রা বৃদ্ধির সাথে তড়িৎ পরিবাহকত্ব। অ্যাজ ইউজুয়াল ভাই রোদের অ্যান্সারটা দিতে পারলেই হয়তো। তড়িৎ পরিবাহকত্ব এটা কি হয়? রোদ যেহেতু কমে যায়, রোদ কি হয়? যেহেতু কমে যায়, তড়িৎ পরিবাহকত্বকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? সিগমা। সিগমা কি হবে? বেড়ে যাবে, রাইট? সিগমা বেড়ে যাবে, কারণ কি এখানে ফ্রি যে চার্জ ক্যারিয়ারগুলো আছে ওইগুলো কি করতেছে? বাড়তেছে। ওকে, যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড পরস্পর মিশে গেলে পদার্থটির প্রকৃতি। সো এটা তোমরা অ্যান্সার করবা, এটা তোমরা অ্যান্সার করবা, এটা ভাই বলবো না। ও অ্যান্সার দেওয়া আছে। পি টাইপ সেমিকন্ডাক্টর পর্যায় সারণী কত নম্বর মৌল? পি টাইপ। সো আমরা হচ্ছে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর দুইটা পড়ছি, রাইট? সেমিকন্ডাক্টর হচ্ছে বিশুদ্ধতমার উপর ডিপেন্ড করে দুই প্রকার, একটা হচ্ছে এক্সট্রিনজিক আর একটা হচ্ছে ইনট্রিনজিক। বাট ভালো কথা ভাইয়া, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর হচ্ছে দুই প্রকার, হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। এখন এন টাইপ গুলো আমরা কখন পাই? যখন আমরা পঞ্চযোজী মৌল বা গ্রুপ 15 এর মৌল অ্যাড করি, গ্রুপ 15 এর মৌল অ্যাড করি। আর পি টাইপ কখন পাই? যখন গ্রুপ 13 এর মৌল অ্যাড করি। কিভাবে পাই ভাই? এই জিনিসগুলো ভাইয়ের আমাদের থিওরি ক্লাসে ডিটেইলসে ডিসকাস করছি, ইভেন স্ট্রাকচার পর্যন্ত আঁকাইছি। সো পর্যায় সারণী কত নম্বর সারির মৌল থাকে? কত নম্বর সারির মৌল থাকে? আচ্ছা এখানে একটু জিনিসপাতিতে ভুল আছে। কত নম্বর সারি না বলে সারি, সারি মানে কি গ্রুপ? আচ্ছা সারি মানে হচ্ছে এখানে গ্রুপ বোঝাচ্ছে, এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? এখন মাঝে মাঝে পর্যায় বলতে পারে, সো পর্যায় বললে একটু ঝামেলা হবে। পর্যায় বললে কোনো ফিক্স অ্যান্সার পাবা না। সো সারি বললে হচ্ছে গ্রুপ বোঝাচ্ছে। অ্যান্সার কি? 13। পরিবাহিতাঙ্ক তুলনামূলক কম। পরিবাহিতাঙ্ক মানে কি? মানে সেখানে ফ্রি চার্জ ক্যারিয়ার কম। কোথায়? ডোপ করা সেমিকন্ডাক্টর না, বেশি বিশুদ্ধ অন্তর্জাত সেমিকন্ডাক্টরে। মানে কি এটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। সো অ্যান্সার কি হবে ভাই? অ্যান্সার হবে হচ্ছে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, রাইট? বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে আমাদের পরিবাহিতাঙ্ক বা ফ্রি চার্জ ক্যারিয়ার কম, এই জন্যই তো আমরা ডোপ করি। আর ডোপ করার পরেই কি পাই? অন্তর্জাত সেমিকন্ডাক্টর, রাইট? বা পি টাইপ, যেটা যেটা ইচ্ছা ওইটা। পরম শূন্য তাপমাত্রায় একটি ইন্ট্রিনজিক অর্ধপরিবাহী কিসের মতো আচরণ করে? ভালো মতো বলো। এখানে বলতে হচ্ছে পরম শূন্য তাপমাত্রায়। পরম শূন্য মানে কি ভাই? 0 কেলভিন। সো ভাইরা বলছিলাম যে 0 কেলভিন তাপমাত্রায় আমার একটা সেমিকন্ডাক্টরের মাঝে কোনো আমি ফ্রি চার্জ ক্যারিয়ার পাবো না, বা পিওর সেমিকন্ডাক্টর মাঝে অ্যাবসলিউটলি 0 সংখ্যক চার্জ ক্যারিয়ার পাবো, বা ইলেকট্রন বা হোল দুইটাই পাবো। সো এই জন্য আমরা কি বলতে পারি? আদর্শ অন্তরকের মতো আচরণ করে, রাইট? আদর্শ অন্তরকের মতো আচরণ করে।
সো এই জিনিসগুলো এখানে আরো এমসিকিউ দেওয়া আছে, এগুলো হচ্ছে সলভ করে দেবো সবগুলা। নিচের কোন পদার্থটির শক্তি ব্যবধান শূন্য বা এনার্জি গ্যাপ শূন্য? সো এনার্জি গ্যাপ বা শক্তি ব্যবধান শূন্য কোথায় থাকে ভাই? এনার্জি গ্যাপ বা শক্তি ব্যবধান শূন্য থাকে হচ্ছে আমাদের শুধুমাত্র পরিবাহী পদার্থের ক্ষেত্রে, রাইট? শুধুমাত্র পরিবাহী পদার্থের ক্ষেত্রে। এন্ড পরিবাহী পদার্থগুলা কেমন এটা তো আমরা জানি। পরিবাহী পদার্থের ক্ষেত্রে আমার ব্যান্ডগুলো কি করে? ওভারল্যাপ করে, রাইট? নিচেরটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড এবং উপরটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড। এই দুইটা ব্যান্ড কি পরস্পর ওভারল্যাপ করে। সো এই দুইটা ব্যান্ডের মাঝে যে এনার্জি গ্যাপ, এইটাকে আমরা বলতেছি হচ্ছে শক্তি গ্যাপ বা এনার্জি গ্যাপ বা শক্তি ব্যবধান, যেটা অ্যাকচুয়ালি কি পরিবাহী পদার্থের ক্ষেত্রে আমার হচ্ছে শূন্য থাকে। এখন পরিবাহী পদার্থ অ্যাকচুয়ালি কোনগুলা? যেগুলো হচ্ছে ধাতব পদার্থ, রাইট? যেমন গ্রুপ 1, গ্রুপ 2 এগুলা, তারপর হচ্ছে আমার ডি ব্লকের মৌলগুলা, এগুলো হচ্ছে মেনলি ধাতব পদার্থ। সো এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমার কি হয়? ব্যান্ড গ্যাপ শূন্য হয়। এখানে বলো সিলিকন, জার্মেনিয়াম, ডায়মন্ড। সিলিকন হচ্ছে সেমিকন্ডাক্টর, সো এটা হবে না। জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর, এটা হবে না। এখন ডায়মন্ড ব্যাপারটাকে, ডায়মন্ডটা হচ্ছে মাঝে মাঝে কাইন্ড অফ সেমিকন্ডাক্টর মতো আচরণ করে, মাঝে মাঝে হচ্ছে ইনসুলেটর মতো আচরণ করে। সো এটা হবে না। অ্যান্সার হবে কি? তামা বা কপার। সো এটা তোমরা এজ ইউজুয়াল জানো যে ভাই আমাদের বাসা বাড়িতে যে তারগুলো ইউজ করি এগুলো তামার। সো এগুলো ধাতব পদার্থ বলেই হচ্ছে আমরা এটা ইউজ করতেছি। ভালো কথা। তারপর হচ্ছে এখানে 2 কিলো ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ হবে। দেখো এখানে কত? 2 কিলো ওহম চাইছে। সো ভাই হচ্ছে এটা সলভ করে দিচ্ছি, তোমরা হচ্ছে অ্যান্সারগুলো মিলে নেবে। কিভাবে করবা এইসব জিনিসপাতি? প্রথম কথা হচ্ছে ভাইয়া আপনি যখন চলতবিদ পড়াচ্ছিলেন তখন একটা কথা বলছিলেন যে আমার সার্কিট যদি কমপ্লিট না হয় তাহলে ওইখান দিয়ে কারেন্ট ফ্লো হবে না। সার্কিট কমপ্লিট হওয়া মানে কি? মানে হচ্ছে একটা ক্লোজড লুপ না পাইলে আমার কারেন্ট ফ্লো হবে না। বাট এখানে কি কারেন্ট ফ্লো হবে? একটু চিন্তা করে অ্যান্সার দাও। অ্যান্সার হচ্ছে ভাইয়া এটা অ্যাকচুয়ালি একটা কমপ্লিট সার্কিটের অংশ না, একটা সার্কিটের ছোট একটা অংশ কেটে এখানে দিছে। তার মানে আমরা ধরে নিতে হবে এটার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো হচ্ছে। কি ধরে নিতে হবে? কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে? এখন কারেন্ট ফ্লো হচ্ছে বা কমপ্লিট সার্কিট ধরে নিয়ে যদি আমরা প্রবলেমটা সলভ করার ট্রাই করি তাইলে কত পরিমাণ কারেন্ট ফ্লো হবে ওইটা আমাদের কাছে বের করতে বলছে। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভাইয়া এখানে দুইটা ডায়োড ইউজ করা হয়েছে, একটা হচ্ছে সিলিকনের আর একটা হচ্ছে জার্মেনিয়ামে। মনে আছে তো আমরা যখন ডায়োডের কথাগুলো বলি যে ভাইয়া ডায়োডকে হচ্ছে আমরা ডোপিং করতেছি, ভালো কথা। বাট দুইটা ডায়োডকে যখন ডোপিং করি বা আমরা হচ্ছে ডায়োড দুইটাকে অ্যাড করি তখন হচ্ছে আমাদের মাঝখানে একটা রিজিয়ন ক্রিয়েট হয়, যেটাকে আমরা বলি হচ্ছে ডিপ্লেশন লেয়ার বা ডিপ্লেশন রিজিয়ন, রাইট? ডিপ্লেশন রিজিয়ন। এখানে কাজটা কি ভাইয়া? এখানে কাজটা হচ্ছে ভাইয়া এটা যদি আমার পি টাইপ হয়, এটা যদি এন টাইপ হয়, মাঝখানে যে ডিপ্লেশন লেয়ার আছে, ডিপ্লেশন লেয়ারের মধ্যে শুধুমাত্র একটা চার্জ থাকে। পি টাইপের ক্ষেত্রে পজিটিভ চার্জ, এন টাইপের ক্ষেত্রে নেগেটিভ চার্জ, রাইট? পি টাইপ, ও সরি ভুল বললাম। পি টাইপের ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ চার্জ থাকে, এবং এন টাইপের ক্ষেত্রে পজিটিভ চার্জ থাকে। এই ডিপ্লেশন লেয়ারের কাজটা কি ভাই? ডিপ্লেশন লেয়ারের কাজ অন্য কিছু না, জাস্ট পি থেকে এনে যখন আমি হচ্ছে ফরওয়ার্ড বাইসাইডটাকে অ্যাড করবো অথবা রিভার্স বাইসাইডটাকে অ্যাড করবো, জাস্ট চার্জের ফ্লোটাকে একটা সার্টেন টাইম পর্যন্ত তাকে বাধা দেওয়া, স্পেশালি ফরওয়ার্ড বাইসের ক্ষেত্রে, রাইট? সো এই যে ডিপ্লেশন লেয়ার আছে, এই ডিপ্লেশন লেয়ারকে একটা ভোল্টেজ ডিফারেন্স থাকে যেটাকে আমি ডেল ভি বলতে পারি। এখন ভোল্টেজ ডিফারেন্সটা কত? আমি বলছিলাম ভাইয়া সিলিকন এবং জার্মেনিয়ামের ভ্যালুটা তোমার মনে রাখতে হবে। যেমন সিলিকনের ক্ষেত্রে এই ভোল্টেজ ডিফারেন্সটা আসে হচ্ছে তোমার মোটামুটি 0.6 থেকে 0.7, বা আমি বলতে পারি ভাইয়া 0.7 ভোল্ট। এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে এই ভোল্টেজ ডিফারেন্সটা আসে হচ্ছে 0.3 ভোল্ট বা 0.1 থেকে 0.2 ভোল্ট, 3 ভোল্ট। সো যেটা তুমি মানে এই জিনিসটা হচ্ছে আইডিয়াল কি প্রবলেম সলভিং এর জন্য। এখন এই জিনিসটা কেন দরকার হয়? কারণ হচ্ছে তুমি যখন একটা জিনিসকে ফরওয়ার্ড বাইসে অ্যাড করবা, তোমার সিলিকন ডায়োডকে অ্যাক্টিভ করার জন্য তোমার 0.7 ভোল্ট খরচ করা লাগবে, এবং জার্মেনিয়াম ডায়োড থাকলে ওইখানে 0.3 ভোল্ট খরচ করা লাগবে। মানে হচ্ছে ধরো তুমি কোথাও সিলিকন ডায়োড ইউজ করতেছো, একটা সিলিকন ডায়োড ইউজ করতেছো, ইউজ করে কি করছো? এখানে 2 ভোল্ট ইনপুট দিছো। ইনপুট দিলে আউটপুটে কত পাবো জানো? তোমার আউটপুটে পাবা হচ্ছে এই 2 ভোল্ট থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ভোল্টেজ সিলিকনকে অ্যাক্টিভ করার জন্য খরচ হবে কত? 0.7। তার মানে আর থাকতেছে কত? 1.3 ভোল্ট। তার মানে অ্যাকচুয়ালি 1.3 ভোল্ট পরিমাণ তুমি হচ্ছে আউটপুটে পাবা, এবং 0.7 ভোল্ট পরিমাণ এখানে খরচ হয়েছে কোথায়? সিলিকন ডায়োডটাকে অ্যাক্টিভ করার জন্য। বাট কথা হচ্ছে ভাইয়া দেখো, কথা হচ্ছে কি ভাইয়া, এখানে 6 ভোল্ট আছে এবং অপর পাশে কি 0 ভোল্ট আছে। সো এই 6 ভোল্ট জার্মেনিয়ামের কি পি টাইপের সাথে এবং সিলিকনের পি টাইপের সাথে, সো দুইটাই ফরওয়ার্ড বাইসে আছে। তার মানে 6 ভোল্টের একটা নির্দিষ্ট পরিমাণ যাবে জার্মেনিয়ামকে অ্যাক্টিভ করতে, একটা নির্দিষ্ট পরিমাণ যাবে সিলিকনকে অ্যাক্টিভ করতে। জার্মেনিয়ামকে অ্যাক্টিভ করতে কত লাগে ভাইয়া? 0.3 ভোল্ট। সিলিকনকে অ্যাক্টিভ করতে 0.7 ভোল্ট। তার মানে অ্যাকচুয়ালি কি এই দুইটা ডায়োডকে অ্যাক্টিভ করতে তোমার কত ভোল্ট যাবে ভাই? 1 ভোল্ট চলে যাবে।
1 ভোল্ট চলে যাবে। যদি অ্যাক্টিভ করতে 1 ভোল্ট চলে যায়, তারপরে তুমি এখানে যদি মাপো তুমি কত ভোল্ট পাবা? হ্যাঁ, ইনপুট দিছিলে কত? 6 ভোল্ট। তোমার অ্যাক্টিভ করতে কত চলে গেছে? 1 ভোল্ট। সো এখানে তুমি পাবা হচ্ছে 5 ভোল্ট। তার মানে এই রেজিস্ট্যান্স রেয়াক্ট করছে 2 কিলো ওহম যে রোধটা আছে, 2 কিলো ওহমের যে রোধটা আছে, রোধের এক প্রান্তে ভোল্টেজ কত ভাই? এক প্রান্তে ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, আরেক প্রান্তে ভোল্টেজ কত? এটা হচ্ছে গ্রাউন্ডিং করা, তার মানে 0 ভোল্ট। 0 ভোল্ট। সো এখন তো এজ ইউজুয়াল ভাইয়া, তুমি তো অ্যাকচুয়ালি একদম এই জিনিসটা একদম বেসিক, যে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। সো আই সমান কি হবে ভাই? ভি ডিভাইড বাই আর। ভি মানে কি? ভি মানে হচ্ছে দুই পাশের বিভব পার্থক্য ডিভাইড বাই আর, 2 × 10⁻³ সো যেটা আসে ওইটা হচ্ছে মিলাই নিবা অ্যান্সার। ঠিক আছে, বাট আবারও বলতেছি ভাইয়া, যদি ডায়োড যদি থাকে সো এই ডায়োডের ক্ষেত্রে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ভোল্টেজ দরকার হয়, যেটা অ্যাক্টিভ করার জন্য কাজে লাগে। যেটা অ্যাকচুয়ালি কোত্থেকে আসে? ডিপ্লেশন লেয়ার থেকে আসে। এবং ডিপ্লেশন লেয়ারের ক্ষেত্রে সিলিকন যখন ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট করে, তখন হচ্ছে আমার ভোল্টেজ দরকার হয় 0.7 এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3। সো আমার যদি 2 ভোল্ট আমি একটা সিলিকন ডায়োডের ক্ষেত্রে ইনপুটে দিই, আমি সিলিকন ডায়োডের অপর প্রান্তে আমি 1.3 ভোল্ট পাবো, কারণ 0.7 এটাকে অ্যাক্টিভ করতে লাগে। সো এরকম পরপর যদি অনেকগুলো ডায়োড থাকে, সবগুলো ডায়োডকে আমার অ্যাক্টিভ করে যদি এনাফ ভোল্টেজ থাকে, তাইলে আমি অপর পাশে কারেন্ট পাবো, নয়তো পাবো না। যেমন এখানে এনাফ ভোল্টেজ বলতে 5 ভোল্ট, স্টিল আমি অপর পাশে পাচ্ছি, জন্য কি আমি কারেন্ট পাচ্ছি। সো এর অ্যান্সার 2.5 মিলি অ্যাম্পিয়ার আসবে, যেটা আসে ওইটা করে নেবা। সো এটা হচ্ছে তুমি আবার নিজে করবা, ঠিক আছে? এটা তুমি নিজে করবা, এটা তুমি নিজে করবা। সো এটার অ্যান্সার ভাই দেখাবো না, অ্যান্সার তোমাদের স্লাইডে দেওয়া থাকবে, বাট দেখাবো না। একটি জাংশনে সম্মুখ বায়াসের বিভব পার্থক্য দেওয়া আছে 2.2 ভোল্ট থেকে। আচ্ছা, সম্মুখ বায়াসের বিভব পার্থক্য মানে ফরওয়ার্ড বায়াস অ্যাড করছে এটাকে, ভালো কথা। ফরওয়ার্ড বায়াসে যদি অ্যাড করে, এটার মধ্যে কি কারেন্ট ফ্লো হবে, এখন কারেন্ট যে ফ্লো হচ্ছে কিভাবে হচ্ছে, এটা তোমার বুঝতে হবে। বিভব পার্থক্য 2.2 থেকে বাড়িয়ে 2.38 করা হয়েছে। তার মানে বিভব পার্থক্য পরিবর্তন কত বের করবা বলো তো? প্রথমে 2.2 ছিল, পরে 2.38 করা হয়েছে। সো 2.38 করা হয়েছে, আগে কত ছিল? 2.2 ছিল। তার মানে এটা হচ্ছে বিভব পার্থক্যের পরিবর্তন, ভালো কথা। বিদ্যুৎ প্রবাহ 350 মিলি অ্যাম্পিয়ার বৃদ্ধি পাইছে। বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন বা যেহেতু বৃদ্ধি পাইছে, এটাই কি পরিবর্তন দেবো? 350 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার থেকে যখন এম্পিয়ারে নিবা, তোমার কত দিয়ে ভাগ করতে হবে ভাই? 1000 দিয়ে ভাগ করতে হবে। ভাই ডিরেক্ট লিখে দিচ্ছি, 1000 দিয়ে ভাগ করলে 0.35 এম্পিয়ার আসবে। তোমাকে কি বলছে? গতি ও রোধ বের করতে। ডাইনামিক রেজিস্ট্যান্স ভাইরা দেখাইছিলাম যে অ্যাকচুয়ালি ডায়োডের ক্ষেত্রে আমরা ফিক্সড কোনো রেজিস্ট্যান্সের ভ্যালু পাই না, এখানে আমরা ডাইনামিক রেজিস্ট্যান্স পাই। কেন? কারণ এখানে খুব কম পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য খুব বেশি পরিমাণ কারেন্ট পাওয়া যায়, যেটা অ্যাকচুয়ালি ওহমের সূত্রকে মেনে চলে না। সো আমরা হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্স বের করার জন্য দুইটা ফর্মুলা দিয়েছিলাম ভাই। একটা হচ্ছে জাস্ট ফিক্সড পয়েন্টে আমি ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের যে চেঞ্জের অনুপাত আছে এটা নিতে পারি, অথবা আমরা চাইলে এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারি কারেন্টের রেসপেক্টে। এই দুইটার একটা করতে পারি, বাট আমাদের এখানে কোনটা লাগবে? ডেল ভি বাই ডেল আই লাগবে। সো ডেল ভি ডিভাইড বাই ডেল আই, যেটা আসে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে ভাই, ভোল্টেজকে বিভব পার্থক্য যেটা, সেটার ইউনিটটা কি হবে? এটার ইউনিটে ভি। আর কারেন্টের যে পরিবর্তন, এখানে দেখো মিলি এম্পিয়ার দেওয়া আছে, বাট আমরা মিলি এম্পিয়ার না, আমরা এম্পিয়ারে বসাবো। ঠিক আছে, তারপর যেটা আসবে সে অ্যান্সার। সো 0.514 আসবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পি এন জাংশনে সংযোগ স্তরে নিঃশেষিত স্তর সৃষ্টি হয়। পি এন জাংশন মানে হচ্ছে ডায়োড যখন আমরা ক্রিয়েট করি, ডায়োডের নিঃশেষিত অঞ্চল কেন হচ্ছে, ডায়োডের নিঃশেষিত অঞ্চল কেন ক্রিয়েট হচ্ছে। সো এটা হচ্ছে সাপোজ ডায়োড, এটা হচ্ছে সাপোজ ডায়োড, এখানে হচ্ছে আমার ডিপ্লেশন লেয়ার, এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। সো পি টাইপে আমি ধরো সেরকম ভাবে লিখলাম, পি টাইপ হচ্ছে আমার অনেকগুলো নেগেটিভ চার্জ থাকবে, সাথে কি থাকবে? প্রতিটা নেগেটিভ চার্জের জন্য ইন্ডিভিজুয়াল একটা করে হোল থাকবে, রাইট? ইন্ডিভিজুয়াল একটা করে হোল থাকবে। আর এন টাইপের মধ্যে অনেকগুলো পজিটিভ চার্জ থাকবে, এবং পজিটিভ চার্জের জন্য এক একটা করে ইন্ডিভিজুয়াল ইলেকট্রন থাকবে, রাইট? ইলেকট্রনগুলো হচ্ছে ভাইয়ারা এইভাবে ফোটা দিয়ে রিপ্রেজেন্ট করি, এভাবে ফোটা দিয়ে রিপ্রেজেন্ট করি, ভালো কথা। আর মাঝখানে কি থাকবে ভাই? মাঝখানে হচ্ছে আমাদের ডিপ্লেশন লেয়ার মধ্যে পি থেকে নেগেটিভ চার্জ থাকবে এবং এন থেকে পজিটিভ চার্জ থাকবে। এগুলো কিন্তু চার্জ, নট চার্জ ক্যারিয়ার। সো এই যে ডিপ্লেশন লেয়ারটা ক্রিয়েট হয়েছে, কেন ক্রিয়েট হয়েছে ভাইয়া? কারণ হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই যে বাম পাশে যে হোলগুলো আছে, হোলগুলা এই ডান পাশে গেছে, অথবা আমি সাইমultaneously এটাকে চিন্তা করতে পারি ভাই, ইলেকট্রনগুলা এখান থেকে বাম পাশে আইসা কি নিউট্রাল করে গেছে, রাইট? সো এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? যে চার্জ ক্যারিয়ার মানে হোল এবং ইলেকট্রন দুইটাই সাইমultaneously একটা আরেকটার দিকে আকর্ষণ অনুভব করছে এবং একটা আরেকটার দিকে চলে গেছে, মানে কি ব্যাপন হয়েছে, রাইট? বেশি ইলেকট্রনের অঞ্চল থেকে কম ইলেকট্রন অঞ্চলের দিকে ইলেকট্রনের ফ্লো হয়েছে, বেশি হোলের অঞ্চল থেকে কম হোলের অঞ্চলের দিকে হোলের ফ্লো হয়েছে। এটাকে আমরা বলতে পারি কি? আধান বাহক বা চার্জ বাহক যেটা আছে, এইগুলা কি হয়েছে? ব্যাপন হয়েছে, রাইট? ব্যাপন হয়েছে। সো আধান বাহকের ব্যাপন হচ্ছে আমাদের অ্যান্সার। এক্স্যাক্টলি। রেকটিফায়ার হিসেবে ডায়োড কোন ধরনের রূপান্তর করে?
এটা আসলে বোঝায়, মানে রেকটিফায়ার হিসেবে শুধুমাত্র ডায়োড না, তুমি যদি ট্রানজিস্টরও বলো, ডায়োডের জায়গায় যদি তুমি ট্রানজিস্টরও বলো, সো একটা কাজই করে ভাইরা, এগুলো অনেক চিত্র আকারে দেখাইছি। ট্রানজিস্টর যদি বলো, তোমার মেনলি কি করে, এসি কে ডিসিতে জাস্ট কনভার্ট করে, রাইট? সো এসি থেকে ডিসি হবে তোমার অ্যান্সার। ভালো কথা। পি এন টাইপ অর্ধপরিবাহী সংখ্যাগরিষ্ঠ বাহক। এন টাইপ, এন টাইপ মানে কি ভাই? নেগেটিভ টাইপ। নেগেটিভ টাইপ কোত্থেকে আসছে ভাই বলো তো? নেগেটিভ ওয়ার্ডটা কোত্থেকে আসছে? আমাদের চার্জ ক্যারিয়ার থেকে আসছে, রাইট? চার্জ ক্যারিয়ার থেকে আসছে। এখন চার্জ ক্যারিয়ার কয় প্রকার? একটা হচ্ছে হোল, যেটাকে আমরা পজিটিভ টাইপ বলতেছি, আরেকটা কি? আরেকটা হচ্ছে ভাই ইলেকট্রন, যেটাকে আমরা নেগেটিভ টাইপ বলতেছি, রাইট? তার মানে আমাদের অ্যাকচুয়ালি চার্জ ক্যারিয়ার এন টাইপের ক্ষেত্রে কোনটা থাকে? এন টাইপের ক্ষেত্রে হচ্ছে আমাদের ইলেকট্রন থাকে। এন টাইপের ক্ষেত্রে আমাদের কি থাকে? এন টাইপের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন থাকে। এবং পি টাইপের ক্ষেত্রে কি থাকে? পি টাইপের ক্ষেত্রে আমাদের হোল থাকে। তো এটা অ্যাকচুয়ালি কি টাইপ হবে? মেজরিটি চার্জ ক্যারিয়ার কি? এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন। বাট কথা হচ্ছে ভাইয়া, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, এখানে যদি মেজরিটি ওয়ার্ডটা জাস্ট স্কিপ করা থাকতো, তাহলে অ্যান্সার কি হতো? হ্যাঁ, তখন অ্যাকচুয়ালি তুমি যে কোনো ধরনের এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর চিন্তা করো, ওইখানে অ্যাকচুয়ালি দুই ধরনের চার্জই পাওয়া যায়, হোল এবং ইলেকট্রন দুইটাই পাওয়া যায়, ঠিক আছে? এখন এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রনের পরিমাণ বেশি থাকে, পি টাইপের ক্ষেত্রে হোলের পরিমাণ বেশি থাকে, বাট দুই ক্ষেত্রেই দুইটাই পাওয়া যায়। তো যদি সংখ্যাগরিষ্ঠ না বলে জাস্ট চার্জ ক্যারিয়ার বলতো বা আধান বাহক বলতো, তখন তোমার অ্যান্সার হওয়া উচিত কি? অ্যান্সার উচিত হোল এবং ইলেকট্রন দুইটাই, ঠিক আছে? তো এরকম কোশ্চেন পাবা তুমি, অ্যাডমিশন আসলে পাবা। তো এখানে কি? এখানে অ্যান্সার হচ্ছে ইলেকট্রন। পিএন জাংশনে বিভব পার্থক্য, জাংশনের রোধ। সো জাংশনের রোধ এখানে বলছে জাস্ট, বাট একটা কথা মনে রাখবা, তোমার যতগুলো ডায়োড আছে, ডায়োডের ক্ষেত্রে আমি রোধ পাই না, আমি কি পাই? গতীয় রোধ। সো গতীয় রোধের ফর্মুলা কি ভাই? গতীয় রোধের ফর্মুলা হচ্ছে বিভবের পরিবর্তন ডিভাইডেড বাই কারেন্টের পরিবর্তন। সো এটা হচ্ছে করে নিবা, করে হচ্ছে যেটা অ্যান্সার আসে ওইটা তোমাদের অ্যান্সার। একটি পিএন জাংশনে গতীয় রোধ দেওয়া আছে, বিভব পার্থক্য দেওয়া আছে, তড়িৎ প্রবাহ, এটাও তোমরা করবা। এই টাইপের প্রবলেম আমরা মাত্র করলাম। আচ্ছা, এটা কোথায় আসছে? এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে আসছে, তার জন্য এটা একটু ইম্পর্টেন্ট মনে হচ্ছে। দেখি, প্রথম কথা হচ্ছে ভাই, তুমি ওয়ার্ডের দিকে বাদ দাও। চিত্রে প্রদর্শিত এই যে দেখো, তিনটা ডায়োড দেওয়া আছে। এগুলা কি? একটা জেনার ডায়োড। জেনার ডায়োড কি বোঝার দরকার নাই। সো আমি যদি একদম সিম্পল ভাষায় বলি, বা একদম সিম্পল যে ডায়োডগুলো আমরা পড়ি, এগুলো হচ্ছে জেনার ডায়োড। প্রত্যেকটি ভোল্টেজ ও কারেন্ট রেটিং হচ্ছে 5 ভোল্ট 500 মিলি এম্পিয়ার। তার মানে জেড ওয়ান কে তোমার জেড ওয়ানের অ্যাক্রসে যে ভোল্টেজ, এটা কত ভাই? এটা হচ্ছে 5 ভোল্ট। এবং জেড ওয়ানের অ্যাক্রসে কতটুকু কারেন্ট যাচ্ছে? এটা হচ্ছে 500 মিলি এম্পিয়ার, বা আমি যদি বলি 0.5 এম্পিয়ার। জেড টু এর অ্যাক্রসে কি? সেম কাজ, 5 ভোল্ট, বিভব পার্থক্য এবং 0.5 এম্পিয়ার কারেন্ট। এটা অবভিয়াস 0.5 এম্পিয়ার যাবে। কেন যাবে বলতো? কারণ হচ্ছে জেড ওয়ান, জেড টু, জেড থ্রি, এই তিনটাই কি? তিনটা হচ্ছে আমাদের শ্রেণীতে আছে, রাইট? তো তিনটার মধ্যে দিয়ে আমার সমান পরিমাণ কারেন্ট যাবে। এখন আমাকে বলো, এটাতে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, তারপর হচ্ছে জেড টু তে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, জেড থ্রিতে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, আমি যদি তিনটা যোগ করি, তাহলে কি আমি এই পুরোটার অ্যাক্রসে ভোল্টেজটা পাবো? কারণ শ্রেণীতে ভোল্টেজগুলো কি হয়? শ্রেণীতে ভোল্টেজগুলো হচ্ছে অ্যাড হইতে থাকে, রাইট? শ্রেণীতে ভোল্টেজগুলো অ্যাড হইতে থাকে। জেড ওয়ানে 5, জেড টু তে 5, জেড থ্রিতে 5। তার মানে অ্যাকচুয়ালি এই জেড ওয়ান এবং জেড থ্রি এর মাঝে যে ভোল্টেজ ড্রপ, এটা হচ্ছে 15 ভোল্ট, রাইট? এখন দেখো, অ্যাকচুয়ালি এই জিনিসটা পাইছো কোথেকে? এই জিনিসটা পাইছো হচ্ছে এই যে পজিটিভ প্রান্ত আছে, পজিটিভ প্রান্ত থেকে একটা কারেন্ট যাচ্ছে। এই কারেন্টটা আমার এই রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটাকে ভ্যালুকে আমি আর বললাম, এবং এই রোধের মধ্যে দিয়ে গিয়ে হচ্ছে এখান দিয়ে আসা এদিক দিয়ে যাচ্ছে, রাইট? তার মানে অ্যাকচুয়ালি কারেন্টটা যেটা ফ্লো হচ্ছে, এটা কি একটা কি কারেন্ট? একটা ফিক্সড অ্যামাউন্টের কারেন্ট। কেন? কারণ হচ্ছে সবগুলো শ্রেণীতে আছে। ফিক্সড অ্যামাউন্টের কারেন্টের ভ্যালুটা কত? 0.5 এম্পিয়ার। তার মানে আয়ের ভ্যালু কত? 0.5 এম্পিয়ার। ভালো কথা। ইনপুট ভোল্টেজ কত? ইনপুট ভোল্টেজ হচ্ছে 40 ভোল্ট। এর মাঝে আমার তিনটা ডায়োডের মধ্যে কত ভোল্ট ড্রপ খাইছে? 15 ভোল্ট। আর বাকি আছে কত? 25 ভোল্ট। তার মানে এই যে আর এর ক্রসে কত ভোল্ট ড্রপ খাবে? 25 ভোল্ট। আর এর ক্রসে কত ভোল্ট ড্রপ খাবে? 25 ভোল্ট। তাইলে তো টোটাল ভোল্টেজ আমার 40 ভোল্ট আসছে, রাইট? জিনিসটা একদম সিম্পল। জিনিসটা এরকম, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর এই তিনটাকে আমি আরেকটা রেজিস্ট্যান্স চিন্তা করতে পারি। এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমার 15 ভোল্ট ড্রপ খাইছে, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমার সাপোজ 25 ভোল্ট ড্রপ খাইছে। তাহলে বল আমার এই R1 রেজিস্ট্যান্স এবং R2 রেজিস্ট্যান্স অ্যাক্রসে টোটাল ভোল্টেজ কত ভাই? টোটাল ভোল্টেজ হচ্ছে 40 ভোল্ট। মানে কি? ইনপুট ভোল্টেজ যেটা, এটা দেখো, এটা এখানে দেওয়া আছে। সো একদম সিম্পল এই ব্যাপারগুলা। এখন দেখো, আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ খাইছে 25 ভোল্ট, কারেন্ট কত ফ্লো ছিল? 0.5। এখন দেখো এখানে 25 ভোল্টের অ্যান্সার কোনটা আছে? 25 ভোল্টের অ্যান্সার কোনটা আছে? 25 ভোল্টের অ্যান্সার কোনটা আছে? আচ্ছা দেখো,
সো এখানে মোস্ট প্রবলি কোয়েশনে একটু ভুল আছে। ভি নট এবং আর এর মান, ভি নটের ভ্যালু কোনটা? এই যে এটা হচ্ছে ভি নট, মানে তিনটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ, এটা হচ্ছে ভি নট। সো ভি নটের ভ্যালু হচ্ছে 15 ভোল্ট আসে, বাট এখানে অ্যাকচুয়ালি ভি নট হবে না, এখানে হচ্ছে ভি হবে। সো তাইলে হচ্ছে অ্যান্সার দেওয়া যাবে। এখন দেখো আমার আর অ্যাক্রসে ভি হচ্ছে 25 ভোল্ট, সো 25 ভোল্টের অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। সো ডি নাম্বার হচ্ছে কারেক্ট অপশন। এখন কারেন্টকে রোধ কেমনে বের করবা? রোধ কেমনে বের করে? ভি সমান আই ইন্টু আর। আর এর ক্রসে ভোল্টেজ কত? 25 ভোল্ট। আয়ের ভ্যালু কত? 0.5 ইন্টু আর। তার মানে আর এর ভ্যালু হচ্ছে 25 গুণ 2, 25কে 0.5 দিয়ে ভাগ করবা, 50 ওহম আসবে। সো ডি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অপশন। বাট ভালো খেয়াল রাখবা, এখানে অ্যাকচুয়ালি ভি এবং আর এর মান চাইছে, ভি এবং আর, ঠিক আছে? ভি নট না, ভি নট হচ্ছে 3 5 15 আসে। আচ্ছা, ভি এবং আর বলতে হচ্ছে এই যে এটার অ্যাক্রসে যে ভোল্টেজ এটা চাইছে, এটার অ্যাক্রসে যে ভোল্টেজ এটা চাইছে, ঠিক আছে? এটাও চাই নাই, এটা তো ডিরেক্ট দেওয়াই আছে। একটি ব্রিজ রেকটিফায়ার বর্তনী ইনপুট সংকেতের কম্পাঙ্ক 50 হার্জ, আউটপুট সংকেতের কম্পাঙ্ক কত হবে? সো আই গেস এটা তোমাদের মনে আছে ভাইরা, হচ্ছে দুইটা ক্লাসে এই জিনিসটা থিওরি ক্লাসে বলছিলাম। জিনিসগুলো হচ্ছে এরকম, এখানে একটা ইনপুট সিগন্যাল আছে, এখানে একটা আমার ইনপুট সিগন্যাল আছে, এখানে একটা আউটপুট সিগন্যাল আছে। আমি ইনপুট সিগন্যালকে যখন এইভাবে চিন্তা করি, আউটপুট সিগন্যাল কি হয়? জাস্ট আমার হাফ সাইকেলগুলো এভাবে চলতে থাকে, রাইট? এভাবে চলতে থাকে। সো ইনপুট সিগন্যালের কম্পাঙ্ক পর্যায়কাল টি এবং কম্পাঙ্ক এফ হইলে আউটপুট সিগন্যালের পর্যায়কাল কি হয়? অর্ধেক হয়ে যায় এবং কম্পাঙ্ক 2f হয়ে যায়, রাইট? খেয়াল আছে কিনা? কম্পাঙ্ক দ্বিগুণ হয়ে যায়। কিভাবে হয়ে যায়? জিনিসগুলো থিওরি ক্লাসে ভাইরা ডিটেইলস ডিসকাস করছি। ইনপুট সংকেতের কম্পাঙ্ক কত দেওয়া আছে? 50 হার্জ, রাইট? তাহলে আউটপুট সিগন্যালের কম্পাঙ্ক কত হবে? বা দ্বিগুণ হয়ে যাবে, তার মানে 100 হার্জ হয়ে যাবে। এখন কিভাবে হয় জিনিসগুলো কিন্তু আমরা ডিটেইলসে ডিসকাস করছি অলরেডি থিওরি ক্লাসে, লাস্ট থিওরি ক্লাসে দেখে নিবা, লাস্টের দিকে আমরা ডিসকাস করছি। তারপর হচ্ছে NPN transistor in common emitter configuration has alpha value. What is the base current in the collector current if the collector current is 4 milliampere? ওকে, তোমার কি চাইছে এখানে? তোমাকে দেওয়া আছে NPN ট্রানজিস্টর আছে কমন এমিটার কনফিগারেশনে, ডাজন্ট ম্যাটার, তোমার আলফা ভ্যালু দেওয়া আছে, আলফা ভ্যালু 0.995 দেওয়া আছে। হোয়াট ইজ দ্য বেস কারেন্ট? তার মানে বেস কারেন্ট তোমার কাছে জানতে চাইছে। কি কারেন্ট দেওয়া আছে তোমাকে? কালেক্টর কারেন্ট দেওয়া আছে। আইসি এর ভ্যালু 4 মিলি এম্পিয়ার দেওয়া আছে, তোমার কাছে বেস কারেন্ট বের করতে বলছে। এখন দেখো আলফা, আইসি এবং আইবি রিলেশন জানো? হ্যাঁ জানি ভাই, আলফা সমান কি? আইসি ডিভাইড বাই আইই, আইসি ডিভাইড বাই আই। এখন আইই তুমি জানো? না ভাই জানি না, বাট না জানলে কি হয়েছে ভাই, আমরা তো এটা জানি যে আইই সমান হচ্ছে আইসি প্লাস আইবি, রাইট? আচ্ছা, এইভাবে এত ডিটেইলসে সলভ করার দরকার নেই। তুমি হচ্ছে আলফার ভ্যালু জানো, এখন আইসি ডিভাইড বাই আই তুমি জানো না, দরকার নাই। সো এটাতে আমরা করবো না। বাট দেখো আমরা যদি বিটার ভ্যালু বাইর করি, বিটা সমান কি ভাইয়া? আইসি ডিভাইড বাই আইবি। সো তুমি বেস কারেন্ট বের করতে পারবো তখনই যখন বিটা তুমি জানবা। এখন বিটা তুমি কেমনে বের করবো আলফা থেকে? বিটা সমান হচ্ছে ভাইয়া আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা। সো বিটা পেয়ে যাবা। বিটা পেয়ে গেলে তুমি কি পাবা? আইসি ডিভাইড বাই আইবি পাবা, আইসি ডিভাইড বাই আইবি। এখন দেখো আলফার ভ্যালু কত? 0.995, 1 মাইনাস 0.995। আইসি এর ভ্যালু কত? আইসি এর ভ্যালু হচ্ছে 4 মিলি এম্পিয়ার, আইবি এর ভ্যালু বের করবা। সো এখান থেকে হচ্ছে পুরোটা সলভ করে আইবি এর যে ভ্যালু আসে ওইটা তুমি বের করে নিবা, যেটা আসে ওইটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? 20 মাইক্রো অ্যাম্পিয়ার আসবে, যেটা আসে ওইটাই। সো এভাবে তুমি সলভ করবা, দেখবা হচ্ছে ইজিলি যেভাবে সলভ করলি, যেটা আইওটিতে আসছে, ঠিক আছে? ভালো মতো খেয়াল করবা কিভাবে জিনিসগুলো ইজিলি সলভ করা যায়। নিঃসারক প্রবাহের মান 11.6 মিলি এম্পিয়ার পরিবর্তন সংগ্রাহক প্রবাহের এত পরিবর্তন ঘটায়। নিঃসারক প্রবাহের এত পরিবর্তন, তার মানে নিঃসারক মানে কি? এমিটার। সো ডেল আই ই দেওয়া আছে 11.6 মিলি এম্পিয়ার, ভালো কথা। সংগ্রাহক প্রবাহের পরিবর্তন দেওয়া আছে, তার মানে কি? ডেল কালেক্টর কারেন্টের পরিবর্তন দেওয়া আছে 10.92 মিলি এম্পিয়ার। তোমার কাছে বিটা এর মান কত? বিটা এর মান কত তোমার কাছে এটা জানতে চাইছে। সো তুমি দেখো বিটা সমান কি ভাই? বিটা সমান হচ্ছে আইসি ডিভাইড বাই আইবি। সো এটাকে তুমি এভাবে লিখতে পারো যে কালেক্টর কারেন্টের পরিবর্তন ডিভাইড বাই বেস কারেন্টের পরিবর্তন। এখন দেখো বেস কারেন্টের পরিবর্তন তুমি জানো না? জানো না। সো বেস কারেন্টের পরিবর্তন তোমার বের করতে হবে। তুমি কিভাবে বের করবা? আমরা এটা জানি যে এমিটার কারেন্টের পরিবর্তন এটা অ্যাকচুয়ালি হচ্ছে কালেক্টর কারেন্টের পরিবর্তন প্লাস বেস কারেন্টের পরিবর্তন। তো এখান থেকে হচ্ছে এমিটার কারেন্টের পরিবর্তন দেওয়া আছে, কালেক্টর কারেন্টের পরিবর্তন দেওয়া আছে। তুমি হচ্ছে বেস কারেন্টের পরিবর্তন কিভাবে লিখতে পারো? যে ডেল অফ আইবি অ্যাকচুয়ালি হচ্ছে ডেল অফ আইই মাইনাস ডেল অফ আইসি। এটা বসাই দিবা, বসাই দিলে হচ্ছে বিটার ভ্যালু চলে আসবে। সো যেটা আসে তোমার ওইটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার কত আসবে? 16 আসবে। একটু মিলাই নিবা, ঠিক আছে? এটা হচ্ছে কুয়েটে 18 19 আসছে। সো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটু ক্যালকুলেটর করা যায় ডিরেক্ট।
একটি কমন এমিটার ট্রানজিস্টরে বিটার মান, কমন এমিটার ট্রানজিস্টর ভাইরা যেটা বলছিলাম যে কমন এমিটার ট্রানজিস্টরে শুধুমাত্র বিটা হয়। হ্যাঁ, বিটা দেওয়া আছে, কারেন্ট গেইন দেওয়া আছে 100, আলফা এর মান কত? একদম ইজি ভাই, আলফা সমান কি? বিটার মান দেওয়া আছে, বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা। সো যেটা আসে এটা তোমার অ্যান্সার মোস্ট প্রবাবলি 0.99 আসবে। হ্যাঁ, 0.99। একটি সাধারণ ভূমি ট্রানজিস্টর, সাধারণ ভূমি মানে কি? কমন বেস, কমন বেস। সংগ্রাহক প্রবাহ দেওয়া আছে, সংগ্রাহক প্রবাহ মানে কি ভাই? কালেক্টর কারেন্ট 0.85, ভালো মতো বুঝবা ইউনিটটা কিসে দেওয়া আছে? এম্পিয়ারে। বেস প্রবাহ দেওয়া আছে বা ভূমি প্রবাহ 0.05 মিলি এম্পিয়ার। এখন এটাকে তুমি এম্পিয়ারে নিয়ে নিবা, 0.05 ইন্টু 10⁻³ এম্পিয়ার। ভালো কথা। প্রবাহ বিবর্ধন গুণক, এখন দেখো প্রবাহ বিবর্ধন গুণক ভালো মতো বুঝো, এটা কি? কমন বেস, কমন বেসে প্রবাহ বিবর্ধন গুণক কি? কমন এমিটার যখন তুমি চিন্তা করবা তখন প্রবাহ বিবর্ধন গুণক হচ্ছে বিটা, আর কমন বেস যখন চিন্তা করবা তখন প্রবাহ বিবর্ধন গুণক কি? হ্যাঁ, আলফা, রাইট? আলফা সমান কি? আলফা সমান হচ্ছে ভাই আইসি ডিভাইড বাই আইই। এখন দেখো এখানে কি তুমি আইসি এর ভ্যালু জানো? আইই এর ভ্যালু জানো? জানো না, বাট আইই এর ভ্যালু আমরা বের করতে পারি কিভাবে ভাই? আইসি প্লাস আইবি দিয়ে। সো আইসি দেওয়া আছে, আইবি দেওয়া আছে, বসাই দিবা, আলফা ভ্যালু চলে আসবে। মোস্ট প্রবলি কত আসবে? এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে ভাই যে মানে দুইটার যে কোনো একটা অ্যান্সার হবে, কারণ কি আলফা ভ্যালু অলওয়েজ একের চেয়ে ছোট হয়। সো ক হইতে পারে অথবা গ হইতে পারে, দুইটার যে কোনো একটা অ্যান্সার হইতে পারে। অ্যান্সার কোনটা হবে? ক নম্বর হচ্ছে অ্যান্সার। জাস্ট ভ্যালুগুলো বসাই দিবে, অ্যান্সার চলে আসবে। সিকিউরিটি কি আসছে? কমন এমিটার বর্তনীতে, কমন এমিটার, ওকে ভালো কথা। কমন এমিটার বর্তনীতে এনপিএন ট্রানজিস্টরে সংগ্রাহকে 8 ভোল্ট ব্যাটারি সংযুক্ত আছে। সংগ্রাহকে ঠিক আছে। সংগ্রাহক বর্তনীর আরসি রোধের দুই প্রান্তে বিভব পতন 0.5 ভোল্ট হলে বেস কারেন্ট নির্ণয় করো। সংগ্রাহক বর্তনীতে দেওয়া আছে, সংগ্রাহক বর্তনী আরসি রোধের দুই প্রান্তে এত দেওয়া আছে। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে কিভাবে করবা তুমি। তোমাকে সাপোজ এটা হচ্ছে একটা ট্রানজিস্টর দেওয়া আছে, এটা কি? এটা হচ্ছে কমন এমিটার। সো কমন এমিটার ট্রানজিস্টর দেখতে কেমন হয় ভাই? এমন এমন হয়, রাইট? কমন এমিটার ট্রানজিস্টর দেখতে হচ্ছে এমন হয়। ভালো কথা। সো এখানে কি আছে ভাই? এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে হচ্ছে একটা ভোল্টেজ আছে। ভোল্টেজ সোর্সটা কত? আচ্ছা, এটা এনপিএন। ভাইয়ের হচ্ছে আগে ডায়াগ্রামটা আঁকাই। এন পি এন, এটা হচ্ছে কমন এমিটার। সো এটা এমিটার, এটা বেস। পি থেকে এন এর দিকে কারেন্ট যাবে, তার মানে এদিক থেকে এদিকে কারেন্ট যাবে, তার মানে এদিকে এমিটার কারেন্ট। আর তারপর হচ্ছে আমার বেসটাকে হচ্ছে আমি ফরওয়ার্ড বায়াস সেট করবো। সো এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আর এটা হচ্ছে আমি রিভার্স বায়াসে। সো এন এর সাথে এটা কি করা লাগবে? পজিটিভ, ওকে ভালো কথা। এমিটার কারেন্ট এদিকে, বেস কারেন্ট কি করবে? এদিকে যাবে। এটা হচ্ছে এমিটার কারেন্ট, তারপর হচ্ছে কালেক্টর কারেন্ট। সো বেস কারেন্ট আসতেছে, কালেক্টর কারেন্টও কি করবে? আসবে, ভালো কথা, আসবে। এখন আরসি রোধের দুই প্রান্তে, আরসি রোধের ভ্যালুটা কত দেওয়া? আরসি রোধের দুই প্রান্তে বিভব পতন। সো এটা হচ্ছে আরসি দেওয়া, এটার দুই প্রান্তে যে ভোল্টেজ ড্রপ খাচ্ছে, ভোল্টেজ ড্রপটা কত? 0.5 ভোল্ট, 0.5 ভোল্ট। তোমার হচ্ছে আর এর ভ্যালু দেওয়া আছে 0.5 ভোল্ট। আচ্ছা, এখানে হচ্ছে তোমার এই যে আরসি এর ভ্যালু, এটা অ্যাকচুয়ালি আর এর ভ্যালু না, এটা হচ্ছে আরসি এর ভ্যালু। আরসি এর ভ্যালু 800 ওহম এবং আলফা ভ্যালু দেওয়া আছে। তোমার হচ্ছে বেস কারেন্ট নির্ণয় করতে হবে। বেস কারেন্ট এটা আসলে অ্যাকচুয়ালি অনেক বেশি ইজি। বেস কারেন্ট মানে কি? বেস কারেন্ট মানে হচ্ছে ভাইয়া আইবি এর ভ্যালু বের করতে হবে। ভালো কথা। এখন আইবি এর ভ্যালু তুমি কেমনে বের করবা? এটা হচ্ছে একটু চিত্রটা একটু ইমাজিন করা লাগবে। এটা সিকের ওয়েটে আসছে 22-23-এ। সো চিত্রটা তোমার ইমাজিন করতে হবে যে আসলে কি চাইছে, কারণ এতক্ষণ সময় পাবা না তুমি, এতক্ষণ সময় তুমি পাবা না। এখন দেখো তুমি এই যে কালেক্টর কারেন্টটা কি? চলে এদিক দিয়ে এসে এদিক দিয়ে গেছে, তার মানে আরসি এর অ্যাক্রসে যে কারেন্টটা ফ্লো হচ্ছে এটাই কি? কালেক্টর কারেন্ট। কালেক্টর কারেন্ট অ্যাকচুয়ালি কি? কালেক্টর কারেন্টটা যখন আরসি এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে তখন ভোল্টেজ ড্রপ কত? 0.5। সো আমরা ভি সমান আইআর লিখতে পারি, ভি সমান কত? 0.5। আই যেটা, এটাই কি? আমার কালেক্টর কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স কত? 800 ওহম। এখান থেকে আইসি এর ভ্যালু বের করতে পারবা 0.5 ডিভাইড বাই 800 এম্পিয়ার। ভালো কথা। সো আইসি এর ভ্যালু চলে আসছে, এবং ভালো কথা হচ্ছে তোমার আলফার ভ্যালু দেওয়া আছে। সো তুমি আলফাকে সমান কি, আলফা সমান কি জানো বলো তো? আলফা সমান হচ্ছে ভাই জানি আইসি ডিভাইড বাই আইই, আইসি ডিভাইড বাই আইই, রাইট? আইসি ডিভাইড বাই আই। বাট তোমার কি বের করতে হবে ভাই? তোমার বের করতে হবে হচ্ছে আই বি কত, আই বি কত। সো তুমি আইসি কে আইসি রাখো, আর আইই কে তুমি এভাবে লিখতে পারো যে আইসি প্লাস আইবি লিখতে পারো। আলফার ভ্যালু কত? 0.96। আইসি এর ভ্যালু কত? মাত্র বের করলাম 0.5 ডিভাইড বাই 800। আইসি এর ভ্যালু 0.5 ডিভাইড বাই 800 প্লাস আইবি।
সো এটা ক্যালকুলেটারে বসাবো, ক্যালকুলেটার বসাচ্ছে আইবি এর ভ্যালু বের হয়ে আসবে। ঠিক আছে, যেটা আসে এটা তোমার অ্যান্সার। বাট মুদ্রা কথা হচ্ছে ভাইয়া তোমার চিত্রটা দেখে বুঝতে হবে যে ভোল্টেজ ড্রপটা দেওয়া আছে, কিভাবে ভোল্টেজটা ড্রপ খাচ্ছে। ঠিক আছে, এটা একটু বুঝতে হবে। চিত্রটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। চিত্রটা একটু ভিজুয়ালাইজ করে ট্রাই করবো। আমরা মেইনলি 6টা চিত্র দেওয়া আছে, কমন এমিটার, কমন কালেক্টর, কমন বেস। প্রতিটার ক্ষেত্রে এনপিএন কানেকশন এবং পিএনপি কানেকশন। সো 3টার ক্ষেত্রে 2টা করে 6টা হচ্ছে একটু ভিজুয়ালাইজ করে ট্রাই করবা যে বইয়ে কিভাবে দেওয়া আছে, আমরা কিভাবে করতেছি। ওকে, একটি ট্রানজিস্টরে বিবর্ধন গুণাঙ্ক 0.85। আচ্ছা, বিবর্ধন গুণাঙ্ক এটা কত দেওয়া আছে, কি দেওয়া আছে? বিবর্ধন গুণাঙ্ক 0.875। তার মানে এটা কি আলফা। আলফা কোন ক্ষেত্রে পাওয়া যায়? কমন বেস ট্রানজিস্টর। সো এটা হচ্ছে একটা কমন বেস ট্রানজিস্টর। নিঃসারক প্রবাহ দেওয়া আছে, তার মানে এমিটার কারেন্ট দেওয়া আছে। সংগ্রাহক প্রবাহ, তার মানে কালেক্টর কারেন্ট বের করতে হবে। কালেক্টর কারেন্ট বের করতে হবে। কিভাবে বের করবা ভাই? আলফা সমান কি জানি আমরা? আলফা সমান জানি হচ্ছে আইসি ডিভাইড বাই আইই। আমাকে হচ্ছে কি দেওয়া আছে? আইই দেওয়া আছে, রাইট? এটা তো একদম ইজি ভাই। 0.875 আইসি হচ্ছে আমরা বের করব। আইই কত? আইই হচ্ছে 8 মিলি এম্পিয়ার। সো যেটা আসে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। গুণ করে দিব, আইসি চলে আসবে। ওকে 7। অ্যাম্পলিফায়ার ভোল্টেজ গেইন পেতে হলে অ্যাম্পলিফায়ারে ভোল্টেজ গেইন পেতে হলে ভোল্টেজ গেইন মানে কি? মানে এখানে বলে না একের চেয়ে বেশি পাইতে হবে নাকি একের চেয়ে কম পেতে হবে। সো তুমি ধরে নেবা ভাইয়া ভোল্টেজ গেইন বা এভি এর যে ভ্যালুটা এটা একের চেয়ে বেশি পাইতে হলে কি করতে হবে? মানে আমার তো মেইনলি জিনিসপাতিগুলো অ্যাম্পলিফাই করতে হবে। কখন অ্যাম্পলিফাই হয়? যখন ভোল্টেজ গেইন অথবা পাওয়ার গেইন দুইটাই একের চেয়ে বড় হয়, রাইট? এখন এই জিনিসটা কখন আসে? যখন আমার ইনপুট যে পয়েন্টটা আছে, ইনপুট পয়েন্টের চেয়ে আউটপুট পয়েন্টে আমি কি পাবো? ভোল্টেজ বেশি পাবো, অথবা ইনপুট পয়েন্টের চেয়ে আউটপুট পয়েন্টে আমি কি পাবো? বলতে পারো যে পাওয়ার বেশি পাবো। বা এই জিনিসটার জন্য ভাই একটা শর্ত দিয়েছিলাম যে ভাইয়া আমরা হচ্ছে বিটার যে ভ্যালু আছে বা কমন এমিটারে কারেন্ট গেইন যেটা আছে এটা একের চেয়ে বড় হওয়া লাগবে, সাথে আমার ইনপুট রেজিস্ট্যান্স যেটা আছে এটা আউটপুট রেজিস্ট্যান্সে বড় বা সমান হওয়া লাগবে। সো এই দুইটা শর্ত যখন সাইমultaneously পালন করবে তখনই আমি এটাকে কি করতে পারবো? অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে পারবো। কোন ক্ষেত্রে? কমন এমিটারের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। এখন দেখো কমন এমিটারের জন্য এই জিনিসটা যখন করি আমরা, ইনপুট পোর্শনটা এই যে দেখো এটা হচ্ছে কমন এমিটার, এই যে এটা হচ্ছে কমন এমিটার, এটা হচ্ছে এমিটার, এটা কি কালেক্টর, এটা হচ্ছে বেস। সো এই জিনিসটা কি ভাই? ইনপুট। এই জিনিসটা আমরা ইনপুটটাকে কিভাবে রাখি? ফরওয়ার্ডে রাখি। আর এই জিনিসটা হচ্ছে আউটপুট, এটাকে আমরা রিভার্স বাইসে রাখি। কেন? কারণ আমাদের মেইন কাজ হচ্ছে ট্রান্সফার রেজিস্ট্যান্সটাকে ট্রান্সফার করা। কোথায় হয়? যখন অ্যাক্টিভ মোডে থাকে। অ্যাক্টিভ মোড কখন হয়? যখন আমি ইনপুটকে ফরওয়ার্ড বাইস বা বেস এমিটারকে ফরওয়ার্ড বাইস এবং কালেক্টর এমিটারকে রিভার্স বাইস বা বিপরীত ঝোঁকে হচ্ছে এটাকে অ্যাড করি। দেখো এখানে কি বলছে? নিঃসারক ভূমি জাংশন সম্মুখযোগী। নিঃসারক ভূমি, হ্যাঁ এমিটার বেস, ঠিক আছে। সংগ্রাহক ভূমি জাংশন বিমুখী। সংগ্রাহক ভূমি, হ্যাঁ ভাই প্রথমটাই তো কারেক্ট। হ্যাঁ প্রথমটাই কারেক্ট। সো এটা হচ্ছে আমার অ্যান্সার। সো ভালো মতো খেয়াল করবা চিত্রগুলো। সো প্রথমটা কারেক্ট। আচ্ছা, একটি ট্রানজিস্টর কমন বেস সংযোগে আছে, এর এমিটার এবং কালেক্টর কারেন্ট যথাক্রমে তো বেস কারেন্ট কত? এটা তোমরা করবা, এটা ভাই করবো না। একটি ট্রানজিস্টরের সাধারণ পিট সংযোগ রয়েছে, কমন বেস, নিঃসারক প্রবাহ দেওয়া আছে এবং পিট প্রবাহ দেওয়া আছে, প্রবাহ বিবর্তন গুণক, এটাও তোমরা করবা। আসলে এগুলোর অ্যান্সার দেওয়াটা উচিত হয় না তোমাদের। ওকে শেষ, এটার আসলে দেওয়া উচিত হয় না তোমাদের এমসিকিউ গুলা। সো সবগুলোর অ্যান্সার দেওয়া থাকবে স্লাইডে, তাও তোমরা নিজেরা সলভ করে ট্রাই করবা, ঠিক আছে? ভাইরা হচ্ছে যা যা পড়াইছি মোটামুটি সবকিছুই থাকার এখানে কথা। স্টিল তোমাদের যদি কোনো কিছু নিয়ে আমরা আরো সিকিউ সলভিং ক্লাস দিব, অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস দিব। তাও যদি কোনো কনফিউশন থাকে ভাই জানাতে পারো যে ভাই এই জিনিসটা কিভাবে হবে, ওই জিনিসটা খুব ভালো হবে। আমাদের তো প্রাইভেট গ্রুপ আছে, আর ভাইরা তো আছি। ওকে, টিল দ্যাট সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।